গ্যাস ওভেনে আপনারা কখনো এইভাবে হলুদের ব্যবহার করেছেন? অবশ্যই করে দেখুন, গ্যাসের খরচ অনেকটাই কিন্তু কম হবে। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। করে ভেন্ডি চলুন তাহলে কাটতে গেলে আজকে কিন্তু টিপস দেখে আমাদের নিন। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজ খারাপ হয়ে যায়, বা আমরা অনেকেই ফ্রিজের মধ্যে ফল রাখি না, কারণ বাচ্চাদেরকে অনেক সময় ফ্রিজের ফল দিলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে লেবু বা আপেল এই জাতীয় ফলগুলো ফ্রিজ যদি খারাপ হয়ে যায়, বাইরে রাখলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রস শুকিয়ে যায়। তাই ফ্রিজ ছাড়াই কিভাবে আমরা টাটকা একেবারে ফ্রেশ রাখতে পারি, এখানে আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি। আপনারা তাওয়ালের পরিবর্তে যে কোনো কাপড় এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। সবার প্রথমে তাওয়ালেটা দিয়ে এইভাবে ঢেকে নেব। তারপর আমরা তাওয়ালেটার উপরে একটুখানি জলের ছিটা দিয়ে দেব। আপনারা 7-8 দিন পর্যন্ত ফলগুলোকে এইভাবে টাটকা ফ্রেশ রাখতে পারেন। কোনো রকম ফ্রিজের প্রয়োজন পড়বে না। এমনকি আপনাদের লেবু জাতীয় ফল বা যে কোনো ফলের রসও শুকাবে না। অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এই টিপসটি, মাঝে মাঝে দেবেন শুকিয়ে গেলে জলের ছিটা। অনেক সময় বাচ্চাদের এই প্যান্টগুলোর দড়ি দেখা যায় বাচ্চারা টানতে টানতে খুলে ফেলে, আর এই দড়ি পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় দেখা যায় সেফটি পিন দিয়ে দড়ি পরাতে গেলে যে সেফটি পিনটা খুলে যায়, ভেতরে হাতের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে সেফটি পিনের প্রয়োজন পড়বে না। একটি পেন নিয়ে নেবেন। পেনের যে রিফিলের জায়গাটা, সেই জায়গাটা দড়ির এইভাবে আংটাটাকে আটকে পেনের ক্যাপটাকে এইভাবে লাগিয়ে দিন। তারপর যেখানে দড়িটা ঢোকানো ছিল সেই জায়গায় আমি এইভাবে পেনটাকে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে পেনটাকে ঢুকিয়ে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি, এমনকি খুব দ্রুত যে কোনো প্যান্টে সায়ার মধ্যে দড়ি পরিয়ে নিতে পারি। আর এইভাবে দড়ি যদি আমরা পরাই, কোনোভাবেই কিন্তু দড়িটা মানে পেনের থেকে খুলবে না। এমনকি সেফটি পিন যেটা দিয়ে পরাতে গেলে আমাদের হাতের মধ্যে সেফটি পিন পুঁতে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই সমস্যাটাও হবে না। এই দেখুন কত সহজেই আমার দড়িটা আমি বের করে নিলাম। এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত দড়ি পরিয়ে নিতে পারেন। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা, যার সাহায্যে কোনো রকম প্যান্টের দড়ি বা সায়ার দড়ি আপনাদের কখনোই ভেতরে ঢুকে যাবে না বা খুলবে না। দড়ি কি করবেন, এই যে দড়ির দুটো মাথা আছে না, এই দড়ির মাথাতে আপনারা টাইট করে একটি গিঁট বেঁধে দিন। এতে কি হবে, টান লাগলেও এক পাশের দড়ির অংশ আর এক পাশের কখনোই ঢুকে গিয়ে বন্ধুরা, একটি একটি করে ভেন্ডি কাটতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে। বিশেষ করে 500 ভেন্ডি কাটতে আমাদের আধ ঘন্টা 10-15 মিনিট তো লেগেই যায়। তাই একটি ভেন্ডি কাটার সময়ে কিন্তু আমরা 400-500 পরিমাণ ভেন্ডি একসঙ্গে কেটে নিতে পারবো। এখানে দেখুন সবার প্রথমে ভেন্ডিগুলোকে আমি হাতের মধ্যে এইভাবে মুঠো করে নিচ্ছি, যতগুলো আমরা একসঙ্গে মুঠো করে নিতে পারি। এইভাবে বোটার দিকগুলো আমাদের এক সাইড করে নিতে হবে। তারপর এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি, ভেন্ডির মধ্যে এইভাবে গার্ডার দিয়ে আটকে নিচ্ছি। মুঠোর মধ্যে নিলে বারবার মুঠো খুলে যায়, এমনকি ভেন্ডি কাটতে অসুবিধা হয়। তাই কি করব, গার্ডার লাগিয়ে নিলাম। আর সবার প্রথমে বোটার অংশটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপর ভেন্ডিগুলোকে আমরা আমাদের পছন্দ মতো অনুযায়ী পিস করে নেব। আর যে গার্ডারটা লাগিয়েছি সেই গার্ডারটা ধীরে ধীরে পেছন দিকে সরাতে থাকবো। এইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকটা পরিমাণ ভেন্ডি কেটে নিতে পারি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যখন আমরা কোনো চাবি নিয়ে আসি, অনেক সময় রিংয়ের মধ্যে ঢোকাতে নতুন চাবি খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই চাবির রিংগুলো খুব টাইট হয়, নখ দিয়ে টানাটানি করতে গেলে অনেক সময় নখ ভেঙে যায়, নখ ব্যথা করে। সেক্ষেত্রে খুব সহজেই কিভাবে আমরা চাবিটাকে ঢুকিয়ে নিতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের রিফিলগুলো থাকে, যখন পেনের কালি শেষ হয়ে যায় রিফিলগুলোকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের একটি পেনের রিফিল আমি কি করছি, চাবির এই যে রিং রয়েছে, চাবির রিংয়ের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, যে নতুন চাবিটি রয়েছে সেই নতুন চাবিটি এবার আমি পেনের রিফিলের মধ্যে এইভাবে আমাদের ঢুকিয়ে নিতে লাগবে। সবার প্রথমে আমি এইভাবে চাবিটাকে রিফিলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তারপর এইভাবে দেখুন খুব সহজেই রিফিল থেকে আমরা চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন, পরিষ্কার করতে পারবেন।
রসুন তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি। অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করবেন। দুটো পদ্ধতি শেয়ার করব রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি দেখুন একটি গ্রেটার নিয়ে নিয়েছি। আমরা রসুনটার মুখটাকে এইভাবে গ্রেটার দিয়ে যদি একটু ঘষে নিই তাহলে রসুনের মুখটা খুব সহজে এইভাবে আলগা হয়ে যাবে, এমনকি খুব দ্রুত আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো। দেখুন আমি আরও একটি আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে একবার একটু ঘষে নিলেই একদম মুখটা আলগা হয়ে যায়, খুব দ্রুত রসুন ছাড়ানো যায়। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, যার মাধ্যমে আমরা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। সেটা হলো ছুরি বা বটি দিয়েও কাজটি করতে পারেন। আপনারা ছুরি নিয়ে নিন আর ছুরির সাহায্যে রসুনটাকে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিন। এইভাবে লম্বালম্বিভাবে কাটলেও দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়াতে পারবেন। আপনাদের নখ দিয়ে রসুনের খোসা ছাড়ানোর জন্য কোনো রকম টানাটানি করতে লাগবে না। এই দেখুন কত সহজেই কাজটি আমাদের হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই এই কাজটি আপনারাও অ্যাপ্লাই করবেন। নখ আপনাদের গন্ধ হবে না, নোংরা হবে না। এই ধরনের পারফিউম আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখা যায় পারফিউমটা ইউজ করি, বেশিক্ষণ সময় গন্ধটা থাকে না। তাই ছোট্ট একটি কাজ করবেন, আপনাদের গন্ধটা অনেকটা সময় ধরে থাকবে আর সহজে যাবে না। মিনিমাম 7-8 ঘন্টা তো থাকবে। এর জন্য নিয়ে নিতে হবে ভ্যাসলিন। এখানে আপনারা যদি গন্ধটা অনেকক্ষণ রাখতে চান এইভাবে হাতে সামান্য একটু স্প্রে করে নিন। তারপর পারফিউমের ওপরে আপনারা সামান্য একটু ভ্যাসলিন লাগিয়ে দিন। এতে কি হবে জানেন? আপনাদের যে পারফিউমটা আছে একেবারে লক হয়ে যাবে। আর মিনিমাম 5-6 ঘন্টার ওপরেই কিন্তু আপনাদের পারফিউমের গন্ধটা থাকবে। আপনারা নিজেরা একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কখনো সুইচ বোর্ডে এইভাবে টিপের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডে টিপের ব্যবহার করব? আর সুইচ বোর্ডে টিপের ব্যবহার করলে আমাদের কি কাজ দেবে চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সুইচ বোর্ড থাকে। প্রত্যেকটি সুইচ বোর্ডের ফ্ল্যাগ তো দেওয়াই থাকে, ফ্ল্যাগ হয়তো ইউজ করি না, কিন্তু দেখা যায় ছোট্ট ছোট্ট আরশোলা সুইচ বোর্ডের ফ্ল্যাগে ঢুকে বাসা তৈরি করে, এমনকি ভেতরটা সুইচ বোর্ডের নষ্ট করে দেয়। তাই যে ছিদ্রগুলো আছে, টিপ নিয়ে নিন। এই টিপের সাহায্যে যদি আমরা ছিদ্রগুলোকে বন্ধ করে দিই, কোনো রকম ধুলো ময়লা আরশোলা এর মধ্যে ঢুকতে পারবে না। আপনাদের সুইচ বোর্ড অনেক বছর পর্যন্ত একেবারে ভালো থাকবে। তাই অনেক সময় দেখা যায় আমরা টিভি বন্ধ করি কি করে? রিমোট থেকে বন্ধ করি টিভি। আর যদি রিমোট থেকে টিভি বন্ধ করে সুইচটাকে অফ না করি তাহলে দেখা যায় টিভির মধ্যে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে। আর টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছালে এতে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। তাই যদি আমাদের টিভি বন্ধই করতে হয় বন্ধুরা, যে কাজটি অবশ্যই করবেন, রিমোট থেকে বন্ধ করার পর সবসময় চেষ্টা করবেন সুইচটাকে বন্ধ করে রাখার। সুইচ বন্ধ করে রাখলে টিভির মধ্যে আর ইলেকট্রিকটা পৌঁছাবে না, এর ফলে কিন্তু ইলেকট্রিক বিলটা কম আসবে। এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা ফলো করুন, দেখবেন আপনাদের ইলেকট্রিক বিলটা মাসের শেষে অনেকটাই কম আসবে, এমনকি অনেকটা টাকাই কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। আমরা মহিলারা কিছু টিপস আর বুদ্ধি যদি আমাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, প্রত্যেক দিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারবো, অনেকটা টাকা পয়সা আমরা বাঁচাতে পারবো। কিভাবে চলুন তাহলে দেখে নিই। আমরা কিভাবে গ্যাসের খরচ কমিয়ে ফেলতে পারি। আমরা যখন রান্না করি কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিই, কিন্তু দেখবেন কড়াইয়ের মধ্যে না জল থেকেই যায়। আর এই কড়াইটাকে গরম করতে গেলে অনেকটা সময় লাগে। কড়াইয়ের জলটা আগে, কড়াই যাতে খুব দ্রুত তাড়াতাড়ি গরম হয়, কড়াইতে জল থাকলে খুব ভালো করে মুছে নিয়ে কড়াইটা বসান, এতে গ্যাসের খরচ কম হবে, তাড়াতাড়ি কড়াই গরম হবে। আমরা যখন কোনো তরকারি রান্না করি গ্যাসে, দেখবেন তরকারিটা যদি বড় বড় কাটি, সবজিটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আর আমাদের গ্যাসেরও খরচা হয়। তাই যখনই আপনারা কোনো তরকারি রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন সবজিটাকে ছোট ছোট করে কাটার। ছোট ছোট করে সবজিটা কাটলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, এতে আপনাদের গ্যাসের খরচটাও কম হবে আর তরকারি রান্না করতেও দেখবেন সময়টা বেঁচে যাবে। অনেকটাই আপনারা নিজেরাও সাশ্রয় করতে পারবেন টাকা পয়সা, কারণ গ্যাসের খরচ কম হলে গ্যাসটা বেশি দিন চলবে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি, আর ভাত রান্না করতে গেলে কিন্তু আমাদের 40 থেকে 45 মিনিট মতো গ্যাস খরচ হয়। তাই ভাত রান্না করার আগে আপনারা যে কাজটি অবশ্যই করবেন, চালটাকে খুব ভালো করে আপনারা 2-3 বার ধুয়ে নিন। দেখুন এখানে চালটাকে
ভালো করে 2-3 বার ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে কি হবে, খুব দ্রুত তাড়াতাড়ি ভাতটা রান্না হবে, গ্যাসের খরচ কম হবে। চালের মতো আমরা যে ডালটা রান্না করব, মুসুরির ডাল হোক কিংবা মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, এই জাতীয় ডালগুলোকে আপনারা প্রেসার কুকারে দেওয়ার চেষ্টা করবেন। আর মুসুরির ডাল রান্না করার সহজ একটি টিপস শেয়ার করব, গ্যাস খরচা একদমই হবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি। ভাত রান্না করার সময় ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আপনাদের গ্যাসের খরচ অর্ধেক কমে যাবে। কিভাবে চলুন দেখে নিই। ভাত যখন রান্না করবেন, হাঁড়িতে একটি পাত্রের মধ্যে আপনারা দিয়ে দিন জল, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাই নয়, হাই ফ্লেমে রাখবেন না। হালকা একটু ফাঁকা করবেন যাতে গরম ভাবটা বের হতে থাকে। এদিকে দেখুন আমি এখানে 15 মিনিট রেখে দিয়েছিলাম, আমার ভাতটাও প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে যে আমি জলটা বসিয়েছিলাম, জলটাও এখানে আমার গরম হয়ে গেছে। এই জলটাকে কি করব, এখানে আমি মুসুরির ডাল রান্না করার জন্য মুসুরির ডালটাকে হটপটে নিয়েছি। আর এই হটপটের মধ্যেই যে আমি ভাতের পাত্রের মধ্যে গরম জল করে নিলাম, ভাতের হাঁড়িতে বসিয়ে সেই গরম জলটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর ডালে নুন হলুদ দিয়ে এবার হটপটের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এইভাবে গ্যাস খরচ না করেই আপনারা ডাল সেদ্ধ করে নিতে পারেন। মুগ ডাল বা মুসুরির ডাল, মটর ডাল, ছোলার ডাল কিন্তু নয়, সেগুলোকে দিলেও আপনারা কম সিটি দিলেই হয়ে যাবে। দেখুন আমি 20 মিনিট রেখেছিলাম, ডালটা কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কিন্তু গ্যাস খরচা করতেও লাগলো না। এমনকি গরম জলটাও আমাদের গরম জলটা করার জন্য গ্যাস খরচা করতে লাগলো না। ভাতের হাঁড়িতেই আমরা গরম জলটাকে তৈরি করে নিলাম। এবার ডালটাকে একটু কাটা দিয়ে এর মধ্যে জল দিয়ে আমরা ফোড়ন দিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের ডালটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। মানে কয়েক সেকেন্ড শুধু গ্যাস খরচ হবে। আর এক্সট্রা যদি আপনারা ডাল না রান্না করেন, এরকম ভাতের হাঁড়ির মধ্যে জল দিয়ে গরম জল করে নেবেন, সেই গরম জলটাকে আপনারা ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিন। এই ফ্লাক্সের এই জলটাকে যখন আপনারা তরকারি রান্না করবেন, আমরা অনেক সময় গরম জল করি, বা গরম জল দিলে খুব দ্রুত তাড়াতাড়ি তরকারি সেদ্ধ হয়, ফুটে ওঠে। তাই এই গরম জলটাকে না ফেলে আপনারা এইভাবে ভাতের হাঁড়িতে গরম জলটাকে তৈরি করে কোনো ফ্লাক্সে ভরে ইউজ করতে পারেন, গ্যাসের খরচ কম হবে। সোয়াবিন আমরা অনেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু সোয়াবিন সেদ্ধ করতেও দেখবেন অনেকটা পরিমাণ গ্যাসের খরচা হয়। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, সোয়াবিন সেদ্ধ করার জন্য আপনাদের কোনো রকম গ্যাসের খরচ হবে না। এখানে আমি ফ্লাক্সের মধ্যে জল রেখেছিলাম, সেই জলটাই সোয়াবিনের মধ্যে ঢেলে দিলাম। এবার সোয়াবিনটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের জন্য রেখে দিলেই দেখবেন সোয়াবিনটা আপনাদের কত সুন্দরভাবে ফুলে উঠেছে, এমনকি নরম হয়ে গেছে, রান্না করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এইভাবে সোয়াবিন সেদ্ধ করলে গ্যাসের কোনো রকম খরচ হয় না, এমনকি আমাদের গ্যাসটাও অনেক দিন চলবে, সহজে কিন্তু শেষ হবে না। কারণ বর্তমান সময়ে গ্যাস কিন্তু সহজে পাওয়া যাচ্ছে না, 21 দিনের আগে বুকিংই হচ্ছে না। তাই ছোট্ট ছোট্ট টিপসগুলি ফলো করলে আর এরকম সমস্যা হয় না। আমরা অনেক সময় দুধের পাত্র, চায়ের পাত্র যখন গ্যাসের ওপর বসাই, দেখা যায় পাত্রটা নিচটা গোল হয়, এমনকি গ্যাসটা সাইড থেকে এইভাবে লিক করতে থাকে। গ্যাসটা যদি এইভাবে সাইড থেকে আগুনটা বের হয়ে যায়, তাহলে কিন্তু সেটা গ্যাসের পাত্রেতে লাগে না, এতে কিন্তু আমাদের অপচয় হচ্ছে গ্যাসটা। তাই গ্যাসের ওপর যে পাত্র আপনারা যখনই বসাবেন, দুধের পাত্র, চায়ের পাত্র, যে কোনো পাত্র, যেন তলাটা মানে একটু ছড়ানো হয়, বড় হয় নিচের দিকটা। তাহলে কি হবে, গ্যাসটা যখন আপনারা অন করবেন, দেখুন হাই ফ্লেমে রেখেছি, তাও কিন্তু আমার এখানে আগুনটা বাইরে বের হচ্ছে না। যতটা গ্যাসের আগুন পুরোটাই পাত্রের গায়ে লাগছে, এতে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, গ্যাসের খরচ আপনাদেরও কম হবে। এমন কিছু সবজি থাকে যেগুলো রান্না করতে আমাদের অনেকটাই গ্যাসের খরচ হয়। তাই কি করবেন আপনারা, এই যে দেখুন সজনের সবজি অনেকটা সেদ্ধ করতে সময় লাগে, তাই প্রেসার কুকারে আপনারা দিয়ে দিন। প্রেসার কুকারে দেওয়ার পর আপনারা সামান্য নুন দিয়ে একটি সিটি লাগিয়ে নিন। একটি সিটি লাগিয়ে নিলেই দেখবেন খুব তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি একটা শুধু সিটি দিয়েছি, আমি দেখাচ্ছি কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমরা চাইলে শুকনো সবজি বানাতে চাইলে শুকনো সবজি বানাতে পারবো, গ্রেভি বানাতে চাইলে গ্রেভি বানাতেও পারবো। অনেক সময় এমন অনেক জিনিস থাকে যেগুলো একটুখানি ফোটালেই হয়ে যায়, তা সত্ত্বেও আমরা অনেকটা সময় ধরে সেটা ফোটাতে থাকি। যে কোনো পাত্রই গ্যাসের ওপর বসাবেন, ঢেকে দেবেন। ঢেকে দিলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি সেটা কিন্তু ফুটে উঠবে, গ্যাসের খরচা কম হবে। আর যখন ফুটে উঠবে গ্যাসটা বন্ধ করে দিন, অটোমেটিক্যালি দেখবেন সেটা গরম ভাপের কারণে সেটা আপনাদের সেদ্ধ হয়ে গেছে। এক্সট্রা আর করে গ্যাস খরচ করতে আপনাদের হবে না। আর যদি বাড়িতে ইন্ডাকশন ওভেন থাকে, তাহলে আপনারা ইন্ডাকশন ওভেনেও কিন্তু ব্যবহার করতে পারেন। ইন্ডাকশন ওভেনে কিন্তু একদম নামমাত্র ইলেকট্রিক বিল আসে। চা, দুধ, আমরা অনেকেই আছি দেখা যায় বারবার চা তৈরি করে খাই, আর বারবার চা, দুধ তৈরি করলে অনেকটা পরিমাণ গ্যাস খরচ হয়। আর
ইন্ডাকশন ওভেন প্রুফ যদি বাসন না থাকে, আপনারা এই ধরনের কোনো স্টিলের বাসন নিন, যে স্টিলের বাসনের তলাটা অনেকটাই ছড়ানো। এই ধরনের স্টিলের বাসনেও আপনারা কিন্তু ইন্ডাকশন ওভেনে রান্না করে নিতে পারেন। আর ইন্ডাকশন ওভেনে অনেক সময় রান্না দেখা যায় আমরা করি, কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি রান্না হয়, কারণ ইন্ডাকশন ওভেনের পাওয়ারটা অনেকটাই বাড়ানো যায়, কমানো যায়। ইন্ডাকশন ওভেনে অনেক অপশান আছে, আপনারা কি রান্না করতে চান সেই অপশানগুলোতে গিয়ে আপনারা সেই অপশান টিপে দিলেই দেখবেন সেই মতো আপনাদের রান্না হয়ে যাবে। তাছাড়া অনেক সময় আমরা তো সবজি রান্না করি, দেখা যায় ঢেকে দিই না, ঢেকে না দিলেও কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই বেশি হয়। তাই যখনই আপনারা কোনো সবজি রান্না করবেন এইভাবে ঢেকে ঢেকে রান্না করুন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি রান্না হবে, গ্যাসের খরচা কম হবে, সময় বাঁচবে। আমরা যখন আলু ভাজি, বেগুন ভাজি, তখন আপনারা এই ছোট্ট কাজটি অবশ্যই ফলো করবেন। দেখবেন সবজিতে যদি আমরা নুন হলুদ আগে থাকতে মাখিয়ে রাখি, তাহলে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি সেটা নরম হয়ে যায় আর খুব কম টাইমের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এতে কিন্তু গ্যাসের খরচাটাও আমাদের কম হয়। ছোট ছোট টিপস আপনারা একটু ফলো করে চললেই দেখবেন আপনাদের গ্যাস, একটি সিলিন্ডার অনেক দিন ইউজ করতে পারবেন, টাকাও। টিপসটি চলুন দেখে নিই। লঙ্কা আমরা বর্ষাকালে এনে ঘরে রাখতেই পারি না, দেখা যায় পচে যায়, ভালো থাকে না। তাই একটি কাজ করবেন, পুরনো যে কন্টেনার থাকে আমাদের বাড়িতে, কন্টেনারে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিন। তারপর সেই কন্টেনারের মধ্যে লঙ্কাটা রাখুন, আর ওপর দিয়ে কোনো টিস্যু পেপার নয় কাগজ দিয়ে ঢেকে রাখুন। তাহলে কি হবে, ফ্রিজে রাখলে লঙ্কাটা শুকাবে না, আর লঙ্কার মধ্যে জল জমলেও তাহলে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আর এইভাবে রাখলে অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে। বর্ষাকালে আলু কিভাবে ভালো রাখতে পারি যাতে আলু পচে না যায়, নষ্ট না হয়। একটি ঝুড়ি নিয়ে নিন, তার মধ্যে পেপার এইভাবে বিছিয়ে নিন, তার মধ্যে আলুগুলোকে রাখুন। এতে আলুতে বর্ষার জল থাকলেও পেপার অ্যাবজর্ব করে নেবে, আলু অনেক দিন গ্যাসের মধ্যে আপনারা কখনো এইভাবে হলুদের ব্যবহার করে দেখেছেন? হলুদের যদি একটু ব্যবহার আপনারা করে নেন, তাহলে গ্যাস শেষ হওয়ার চিন্তা থেকে খুব সহজেই কিন্তু আপনারা এখন মুক্তি পেতে পারবেন। অনেক সময় রান্না করতে গেলে এইভাবে দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে গ্যাসটা বের হয়, লিক হয়। এর ফলে গ্যাসের অপচয় হয়। কি হয়, অনেক বছরের পুরনো হয়ে গেলে আমাদের গ্যাসের বার্নার ক্ষয় হতে থাকে ধীরে ধীরে, আর তখনই এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। গ্যাসের বার্নারের সাইড থেকে প্রত্যেক দিন যদি আগুন বের হয়, সেই আগুনটা কোনো কাজেই লাগে না, এর ফলে অপচয় হয়। যদি আপনাদের তখন সঙ্গে সঙ্গে টাকা না থাকে যে গ্যাসের বার্নার কিনবেন, তখন আপনারা এই ছোট্ট টিপসটি ফলো করতে পারেন। যেখান দিয়ে ক্ষয় হয়েছে সেই জায়গাটায় এইভাবে গ্যাসের বার্নারের চারদিকে সাবান, যে কোনো সাবান নিয়ে নিন,
গ্যাসের বার্নারের চারদিকে এইভাবে সাবান লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, গ্যাসের যে ক্ষয় হয় বার্নারটা, সেই বার্নারের ক্ষয়টাকে রোধ করবে। এখানে আমি যেখান থেকে গ্যাসটা বের হয় সেখান থেকেও দেখুন সাবানটা আমি লাগিয়ে নিচ্ছি, তারপর আমি গ্যাস জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আপনাদের আগুনটা জ্বলছে। এখন কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। ভালো লাগলে এই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। জলের মধ্যে একটি দুটি জিনিস শুধু আপনারা মিশিয়ে নিন, তাহলেই দেখবেন বাড়ি থেকে শুধু আপনাদের মশার উৎপাত কমবে না, ইঁদুর, আরশোলা, টিকটিকি, সেই সঙ্গে আপনাদের বাড়িতে মাছির উৎপাতও কিন্তু কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে দেখা যায় গরম পড়তে না পড়তেই মশার উৎপাত বেড়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, আশেপাশে দেখা যায় ড্রেনে জল জমে যায়, সেই সব জায়গা থেকেই মশার ডিম ফুটে অতিরিক্ত মাত্রায় মশা আমাদের ঘরবাড়িতে ছেয়ে যায়। মশা তাড়ানোর জন্য আমরা বাজার থেকে মশা মারা তেল কয়েল কিনে নিয়ে আসি, যেটা ব্যবহার করার পরেও দেখা যায় মশা তো যায়, কিন্তু আমাদের শরীরে মশা মারা তেল কয়েল ব্যবহার করার ফলে ক্যান্সারের মতো, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই ঘরোয়া উপায়ে যদি আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি, টাকা পয়সাও কম লাগবে, সেই সঙ্গে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। এর জন্য রান্নাঘরে থাকা বা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা মশা মারার স্প্রে তৈরি করে নিতে পারি। এখানে বন্ধুরা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, পোকামাকড় দূর করার জন্য আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ন্যাপথলিনের সঙ্গে আমরা যদি কিছু জিনিস ব্যবহার করি, খুব সহজেই আমাদের বাড়ি থেকে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে আপনারা মিশ্রণটা কতটা তৈরি করবেন সেই হিসাবে নিয়ে নেবেন ন্যাপথলিন। এখানে আমরা কি করব, সবার প্রথমে ন্যাপথলিনটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে, কারণ ন্যাপথলিন দেখবেন সহজে কিন্তু গলতে চায় না। তাই অবশ্যই এইভাবে কিছুর উপর রেখে একটু ভালো করে গুঁড়ো করে নিন। এখানে আমি ন্যাপথলিনটাকে খুব ভালো করে দেখুন এইভাবে গুঁড়ো করে নিলাম। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এবার আমি ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ন্যাপথলিনের গুঁড়ো এখানে আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। সেই সঙ্গে এখানে আমরা আরও কিছু জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মতো কর্পূর। বড় যে কর্পূরটা হয়, বড় কর্পূরটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিনের গুঁড়ো আর কর্পূর এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্পূরও কিন্তু এই দেখুন কর্পূরের দানা এখনও রয়ে গেছে, এইভাবে গুঁড়ো করে দিতে হবে। কর্পূরের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, আর বাড়ি থেকে কর্পূরও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা খাবার সোডা। খাবার সোডাটাও কিন্তু ভীষণ উপকারী মশা তাড়ানোর জন্য। দেখুন এখানে আমি খাবার সোডাটাও কিন্তু দিয়ে দিলাম। কর্পূর, খাবার সোডা আর ন্যাপথলিন খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো সাদা কালারের টুথপেস্ট। 1 চামচ পরিমাণ মতো দেখুন আমি এখানে কোলগেটের ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিমাণ বেশি দেওয়া যাবে না, এখানে 1 চামচ পরিমাণ মতো কিন্তু ভিনিগার দিলেই হয়ে যাবে। এখানে দেখুন মিশ্রণটা এই যে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন, কারণ এর মধ্যে আমরা খাবার সোডা দিয়েছি। এবার আমরা কি করব, সব উপকরণ খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। এই দেখুন সব উপকরণ খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। একভাবে ব্যবহার করব যাতে বাড়ির থেকে আমাদের ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত কমে, আর একভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যায়। খুব সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সব উপকরণ খুব ভালোভাবে এইভাবে মিশে যায়। মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। মিশ্রণটাকে এখানে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে দেখুন আমি 4টে জায়গা রেডি করে নিয়েছি। এবার এই 4টে জায়গার মধ্যে আমরা এই মিশ্রণটাকে দিয়ে দেব। এই দেখুন এই মিশ্রণটাকে এইভাবে সামান্য পরিমাণ আমাদের দিয়ে দিতে লাগবে। তাতেই কিন্তু বাড়ি থেকে আমাদের ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত খুব সহজেই চলে যাবে, আর সেই সঙ্গে মশার উৎপাতও কিন্তু আমাদের বাড়ি থেকে কমে যাবে। এই যে রেডি হয়ে গেল দেখুন। এবার আমরা এটার মধ্যে কি করব, এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার আগে আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধ থাকে না, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, ওষুধ কোনো কাজেই ব্যবহার করি না, এই ধরনের ওষুধ নিয়ে নিতে হবে।
দেখুন এই ধরনের ওষুধে আমি নিয়ে নিলাম, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের মাপটা ঠিক রাখবেন, 1 গ্লাস পরিমাণ জল দিলাম, একটি ওষুধ দিলাম। আর যদি বেশি মিশ্রণ তৈরি করতে চান তাহলে আরও বেশি পরিমাণ জল দেবেন, আর বেশি পরিমাণে এই ধরনের ওষুধ ব্যবহার করবেন। যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, আমি প্যারাসিটামল ওষুধ ব্যবহার করেছি। এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে দিচ্ছি, আমি এখানে হাফ চামচ পরিমাণ দেখুন দিয়ে দিলাম, চা চামচের হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার কি করব, এই যে হলুদ গুঁড়ো আর ওষুধটা মেশানোর পর এটাকে আমরা 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব, যাতে ওষুধটা ভালোভাবে জলের সঙ্গে আমাদের মিশে যায়। 5 মিনিট মতো আমি এখানে রেখে দিয়েছিলাম। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়েছি, আর অবশ্যই আমাদের এইভাবে পাত্রের মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ দেখবেন এই যে আমরা ব্যবহার করেছি এখানে যে ন্যাপথলিন, সেটা কিন্তু সহজে গুলতে চায় না, তাই অবশ্যই এটাকে এইভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। যে বড় টুকরোটা আছে সেটা ছাঁকনিতেই আটকা পড়ে যাবে। এরপর আমরা কি করব, এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি। এই ধরনের একটি স্প্রে বোতল নিয়ে নেবেন। আর আপনাদের বাড়িতে স্প্রে বোতল যদি না থাকে কোনো সমস্যা নেই, নর্মাল জলের যে বোতল হয় সেই বোতলের মধ্যে ঢাকনাটায় ফুটো করে নেবেন, তারপর আপনারা ব্যবহার করবেন। দেখুন মশা তাড়ানোর জন্য বাড়িতেই আমরা বানিয়ে নিলাম খুবই পাওয়ারফুল একটি স্ট্রং স্প্রে। এটার সাহায্যে বাড়ি থেকে আমাদের মশা চলে যাবে, সেই সঙ্গে বাড়ি থেকে আমাদের আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাতও চলে যাবে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব যাতে বাড়ি থেকে এই সব সমস্যাকে আমরা দূর করে ফেলতে পারি, চলুন দেখে নিই। দেখা যায় আমাদের রান্নাঘরে ভীষণ পরিমাণে আরশোলা, এমনকি টিকটিকির উৎপাত, ইঁদুরের উৎপাত, সেই সব জায়গায় কোনো কিন্তু কিছু স্প্রে করা যায় না, কারণ খাবার দাবার থাকে। তাই এইভাবে যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, এর গন্ধ এতটাই স্ট্রং, আপনারা রান্নাঘরে যদি রেখে দেন আরশোলা এমনকি টিকটিকি দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু আর কখনোই আসবে না। রান্নাঘরে এতটাই গন্ধ থাকবে যে সেই সব জায়গা থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি পুরোপুরি চলে যাবে। দেখা যায় রাত্রিবেলা আমাদের সিঙ্কের নিচটা অন্ধকার থাকে, এই সব জায়গা থেকেই কিন্তু দেখা যায় রাত্রিবেলা আরশোলারা, টিকটিকিরা, এমনকি ইঁদুররা দিনের বেলায় লুকিয়ে থাকে, রাত্রিবেলা এই সব জায়গা থেকে বের হয়। তাই এই সব জায়গার মধ্যেও এই মিশ্রণ আপনারা দিয়ে রেখে দিন, দেখবেন এই সব জায়গাতেও আর কখনোই কিন্তু আরশোলা, ইঁদুর, টিকটিকি আসতে পারবে না। বাচ্চাদের বই খাতা থাকে, বাচ্চাদের বই খাতার জায়গাতেও কিন্তু দেখবেন আরশোলা, এমনকি ইঁদুরের উৎপাত হয়। তাই বাচ্চাদের বই খাতা যেখানে আছে সেই সব জায়গাতেও আপনারা এই মিশ্রণটা নিন, যে কোনো কোণায় এইভাবে আপনারা দিয়ে রেখে দিন, দেখবেন এই সব জায়গাতে আরশোলারা বাসা করবে না, এমনকি টিকটিকিরাও আসবে না বাসা করার জন্য। যেখানে আপনাদের বাড়িতে আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাত আপনারা দেখতে পান, সেই সব জায়গাতেই মিশ্রণটা দিয়ে রাখবেন। খুব সহজেই বাড়ির থেকে দেখবেন আরশোলা, ইঁদুর, টিকটিকি চলে যাবে। যে স্প্রেটা তৈরি করে নিলাম, আমাদের বাড়িতে যে ওয়াশিং মেশিন কিংবা ফ্রিজ রয়েছে সেই সব পেছন দিকটায় দেখবেন আরশোলা, ইঁদুররা বাসা তৈরি করে। তাছাড়াও মশারা কিন্তু দিনের বেলায় লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও এইভাবে প্রত্যেক দিন 1 থেকে 2 বার স্প্রে করবেন। বেসিনের পেছন দিকটা বা সিঙ্কের নিচের দিকটা, তাহলে দেখবেন এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। বাড়িতে যদি আপনাদের কোনো গাছপালা থাকে অবশ্যই এই গাছপালাতে কিন্তু স্প্রে করে দেবেন। গাছের পাতার তলায় তলায় দেখবেন আরশোলারা থাকে কিংবা ইঁদুর আসে, সেই সঙ্গে মশারাও কিন্তু পাতার তলায় লুকিয়ে থাকে দিনের বেলা। তাই এই সব গাছের পাতাতেও কিন্তু স্প্রে করে দেবেন, বাড়িতে মশা আসবে না। কিংবা আমাদের যেখানে ডাস্টবিন থাকে দেখবেন ডাস্টবিনের আশেপাশেও কিন্তু মশারা ঘোরাঘুরি করতে থাকে, নানা রকম পোকামাকড় থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করে দেবেন। বাড়িতে যদি আপনাদের সোফা থাকে বা এমন কোনো ফার্নিচার থাকে যেটা অন্ধকার থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করবেন, দেখবেন সেই সব জায়গাতেও স্প্রে করলে এর গন্ধের কারণে এতটাই স্ট্রং হয় যে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি সেই জায়গা থেকে পালিয়ে যায়। আশা করছি আপনারা যদি রেমেডিটি অ্যাপ্লাই করেন বাড়ির থেকে আপনাদের মশা কিন্তু খুব সহজেই দূরে চলে যাবে, কারণ যেগুলো ব্যবহার করা হয়েছে জিনিস মশা তাড়ানোর জন্য। যে স্প্রেটা তৈরি করে নিলাম, আমাদের বাড়িতে যে ওয়াশিং মেশিন কিংবা ফ্রিজ রয়েছে সেই সব পেছন দিকটায় দেখবেন আরশোলা, ইঁদুররা বাসা তৈরি করে। তাছাড়াও মশারা কিন্তু দিনের বেলায় লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও এইভাবে প্রত্যেক দিন 1 থেকে 2 বার স্প্রে করবেন।
বেসিনের পেছন দিকটা বা সিঙ্কের নিচের দিকটা, তাহলে দেখবেন এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। বাড়িতে যদি আপনাদের কোনো গাছপালা থাকে অবশ্যই এই গাছপালাতে কিন্তু স্প্রে করে দেবেন। গাছের পাতার তলায় তলায় দেখবেন আরশোলারা থাকে কিংবা ইঁদুর আসে, সেই সঙ্গে মশারাও কিন্তু পাতার তলায় লুকিয়ে থাকে দিনের বেলা। তাই এই সব গাছের পাতাতেও কিন্তু স্প্রে করে দেবেন, বাড়িতে মশা আসবে না। কিংবা আমাদের যেখানে ডাস্টবিন থাকে দেখবেন ডাস্টবিনের আশেপাশেও কিন্তু মশারা ঘোরাঘুরি করতে থাকে, নানা রকম পোকামাকড় থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করে দেবেন। বাড়িতে যদি আপনাদের সোফা থাকে বা এমন কোনো ফার্নিচার থাকে যেটা অন্ধকার থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করবেন। দেখবেন সেই সব জায়গাতে স্প্রে করলে এর গন্ধের কারণে এতটাই স্ট্রং হয় যে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি সেই জায়গা থেকে পালিয়ে যায়। আশা করছি আপনারা যদি রেমেডিটি অ্যাপ্লাই করেন বাড়ির থেকে আপনাদের মশা কিন্তু খুব সহজেই দূরে চলে যাবে, কারণ যেগুলো ব্যবহার করা হয়েছে জিনিস মশা তাড়ানোর জন্য